এখন পর্যন্ত অনেকগুলো পোয়েটকে আমরা চিনলাম, তাই তো? এবার আজ একটা অন্য ধরনের পোয়েট তোমাদের কাছে পড়বো। আমরা যে পোয়েটগুলোকে আমরা এখন পর্যন্ত দেখছিলাম, আজকে দেখব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা। এখনো পর্যন্ত তোমরা ইংলিশ অনার্সে ভর্তি হয়ে তোমরা কি কি পড়লে? উইলিয়াম শেক্সপিয়ার পড়লে, সিডনি পড়লে, বিভিন্ন পোয়েটগুলোকে তোমরা জানলে, তাই তো? তো শেক্সপিয়ারের সময়ে তোমরা দেখেছো যে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা বলেছিলাম যে উনি এলিজাবেথান এজে থাকে, ঠিক আছে? তারপর আমরা জন ডানের মেটাফিজিক্যাল পোয়েট্রিও পড়েছি। কিন্তু আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন ফেমাস ছিলেন সেটা তোমাদের বলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার জন্ম হচ্ছে এপ্রিলের 7 তারিখে 1770 সালে জন্ম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইংল্যান্ডে জন্ম হচ্ছে। তো এই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন কবিতা লিখছেন, তারপরে একটা ঘটনা ঘটে। 1789 ফ্রেঞ্চ রেভলিউশন ঘটেছিল, ঠিক আছে? তো সেই সময় মনে করো, যখন ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, তখন তো আর মানুষের মানসিকতা সব কিছু পরিবর্তন হয়ে গেল বিশালভাবে। ইংল্যান্ডের মানুষেরও পরিবর্তন হয়ে গেছিলো। মানুষের যে সমস্ত মানসিকতাগুলো যে ছিল, যেভাবে মানুষ আগেকার দিনে ভাবতো, আগেকার দিনে চলতো, সেই মানসিকতাগুলোর প্রচুর পরিবর্তন এসে গেছিলো। তো সেরকমই সেই পরিবর্তনগুলো থেকে ও একদল পোয়েট ছিল যারা কি করলো, যারা ঠিক করলো যে না, এইভাবে আমরা মডার্ন সোসাইটিতে গা ভাসিয়ে দেবো না, আমরা নিজেদেরকে ভাসিয়ে দিতে পারবো না। তো তারা সেই সমস্ত পোয়েটগুলো রোমান্টিক পোয়েট নামেই পরিচিত। এদের টপিক ছিল রিটার্ন টু নেচার, প্রকৃতির কোলে ফিরে আসো। যখনই দেখছে মানুষ আরও সায়েন্টিফিক হয়ে যাচ্ছে, আরও নেচারের থেকে সরে যাচ্ছে, তখন এই সমস্ত মানুষগুলো সায়েন্টিফিক দিক থেকে সরে এসে রোমান্টিসিজমকে আঁকড়ে ধরলেন। শুধু এই সময়টাকে ইংল্যান্ডের ইতিহাসে রোমান্টিক এজ বলা হয়। মনে থাকবে তোমাদের, কি বললাম? রোমান্টিক এজ। এই রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ডটা কখন থেকে কখন পর্যন্ত ছিল? মনে করো 1798 থেকে 1798 থেকে 1837 পর্যন্ত এই সময়কালটাকে আমরা রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার বলতে পারি। তো এই সময়ে আরও কোন কোন পোয়েটরা ছিল? লর্ড বায়রন ছিল, স্যামুয়েল টেলর কোলরিচ ছিল, জন কিটস ছিলেন, তারপর উইলিয়াম ব্লেক ছিলেন। অনেক ফেমাস পোয়েটরা এই সময় পোয়েট্রি লিখেছে। এনাদের টপিক সবারই মোটামুটি টপিক ছিল নেচার। রোমান্টিসিজম মানেই নেচার, তারা নেচার নিয়েই কথাবার্তা বলবে। এবার তোমরা দেখতে পাবে যে ওনার বন্ধুত্ব হয়েছিল একজনের সাথে, এক ভদ্রলোকের সাথে, যার নাম ছিল স্যামুয়েল টেলর কোলরিচ। ইনি একজন ভীষণ ফেমাস পোয়েট রোমান্টিক এজের। ওনার সাথে মিট হয়েছিল 1795-এ। তো এই কোলরিচের সঙ্গে দেখা হওয়ার পর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনার বোন ডরোথিকে নিয়ে, তারপর কোলরিচ সমেত ওনারা জার্মানি গিয়েছিলেন। আর 1798 এমন একটা সময়, এই সময় ওয়ার্ডসওয়ার্থ যেটা পাবলিশ করেছিলেন, লিরিক্যাল ব্যালাড নাম দিয়ে একটা পত্রিকা পাবলিশ করছে, যেখানে ওনারা কবিতা লিখছেন জয়েন্ট ভেঞ্চারে। কে না, কোলরিচ আর ওয়ার্ডসওয়ার্থ জয়েন্টে। পরে যদিও সেটা আর টেকেনি খুব বেশি দিন, যাই হোক। তো এবার কেন এই মানুষগুলো রোমান্টিক ফিচার? ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় নেচার প্রিস্ট, প্রকৃতির পূজারী বলা হয়। কিন্তু কেন বাকিদের কেন বলা হয় না? উনি প্রিস্ট মানে কি? যিনি গডের কাছাকাছি থাকেন তাকে প্রিস্ট বলি। তাহলে উনি নেচারের এতটাই কাছাকাছি থাকতেন, উনি নেচারকে এতই ক্লোজ টু নেচার ছিলেন যে ওনাকে আমরা ইজিলি বলতেই পারি যে উনি নেচার প্রিস্ট ছিলেন, ঠিক আছে? এই ছিল বিষয়, যে ওনাকে আমরা নেচার প্রিস্ট এ কারণেই বলতে পারি যে উনি একদম ভীষণ ক্লোজ টু নেচার ছিলেন। তারপর ওনার যে লেখা পোয়েট্রিগুলো, তোমরা পরের দিকে যদি কখনো টিনটন অ্যাবে পড়ো, তাহলে তোমরা জানতে পারবে যে উনি লাইফের আমাদের যে এক্সপিরিয়েন্সের 4টা স্টেজ বলেছেন। হ্যাঁ, আমরা যেভাবে নেচারকে দেখি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু সেভাবে নেচারকে দেখতেন না। আমি খুব ভালোভাবে বলি, ওয়ার্ডসওয়ার্থকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে হোয়াট ইজ পোয়েট্রি, কবিতা কি? কবিতা বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। বিষয়টা তোমরা ভালো করে বুঝবে যে একটা জলের ট্যাঙ্ক যদি থাকে,
সেটাই মনে করো যে 100 লিটার জলের ক্যাপাসিটি আছে, যদি তার মধ্যে আমরা জল মানে ঢালতে থাকি, 100 লিটার কমপ্লিট হওয়ার পর কি হয় না বাকি জলটা ওভারফ্লো করে বা ঝরে পড়ে। তো অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে আমাদের আমাদের যে মনের একটা ক্যাপাসিটি আছে, কোনো কিছু একটাকে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি আছে, তো সেই ক্যাপাসিটিটা পার হয়ে গেলে যেটা ঘটে সেটা মানে যেটা হয় আর কি, সেই ক্যাপাসিটিটা পার হয়ে গেলে যেটা ওভারফ্লো করে, সেটাই যে ফিলিংটা আমাদের, সেটাই হচ্ছে পোয়েট্রি। মানে আমাদের কোনো একটা জিনিস দেখে যদি ভালো লেগে যায়, ঠিক আছে, সেই ভালো লাগা থেকে যদি ভালো লাগতে লাগতে এত ভালো লেগে গেল বিষয়টা যে আমাদের ওভারফ্লো করতে লাগলো আমাদের ফিলিংটা, সেই জিনিসটাকে আমরা বলতে পারি তোমার পোয়েট্রি। এরকম সুন্দর একটা ডিসক্রিপশন উনি দিয়েছিলেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। সেই জন্যই উনি নেচার প্রিস্ট। উনি কিছু লুসি পোয়েমসও লিখেছে। ওনার বিলাভেডের যখন ডেথ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, উনি 5খানা লুসি পোয়েমস লিখেছিলেন। সেই 5খানা লুসি পোয়েমস হচ্ছে অ্যাবাউট ডেথ, মৃত্যু নিয়ে লিখেছিলেন, ঠিক আছে। তো এই 5টা পোয়েট্রি বাদ দিলে বাকি সমস্ত কিছু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যা লিখেছেন উনি নেচারকে নিয়ে লিখেছেন। ওনার টপিকটাই ছিল নেচারের সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে আমাদের সামনে প্রেজেন্ট করা। মনে রাখবে রোমান্টিক পোয়েট্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। মানে এই যে পোয়েট্রিগুলো, রোমান্টিক যে পোয়েট্রিগুলো, এটা ইন্টারেস্ট ইন রুরাল লাইফ। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েট্রিগুলো, নেচার মানে কি, গ্রাম্যতা, প্রকৃতি, নেচার, এসব ব্যাপারগুলো থাকবে। তো সেই রুরাল লাইফের ওপর খুব ইন্টারেস্টেড হয়, মানে একদম সেই সিটি লাইফ, শহুরে কালচার, এই জিনিসগুলোর ওপর ইন্টারেস্টেড থাকে না। ওয়ার্ডসওয়ার্থের একমাত্র পোয়েট্রি যেটাকে আমরা বলতে পারি যে সিটি লাইফের ওপর ইন্টারেস্টেড হয়ে লিখেছিলেন উনি, তোমরা পড়েছো অলরেডি সে পোয়েট্রিটা, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তোমরা পড়েছো আশা করি, তাই তো? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ একমাত্র পোয়েট্রি যেটা শহর কেন্দ্রিক একটা জিনিস লিখেছিল, কিন্তু সেখানেও দেখো ওনার সাবজেক্ট ম্যাটার, টপিকটা ছিল কি না, উনি কি করতেন না পোয়েট্রি উনি দেখাচ্ছেন ওখানে নেচারের বর্ণনাটাই উনি দিচ্ছেন। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একবারের জন্যেও কিন্তু শহরকে বিশাল মহিমা দেখায়নি, একবারের জন্যও কিন্তু দেখায়নি লন্ডন কত ডেভেলপ করে গেছে, লন্ডনের জয়গান করছে, তা না। সেটা না করে উনি কি করেছিলেন, উনি পুরো সূর্য উঠছে এত সুন্দর লাগছে, উনি বলেছিলেন যে লোকগুলো একটু বোকা আর কি, বোকা কাদের বলেছিলেন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সেই লোকগুলোকে উনি বোকা বলেছিলেন যে লোকগুলো আর কি পেরিয়ে চলে যাচ্ছে এই দৃশ্যটা না দেখে। কোনটা না, ওনার এখানে যে সূর্য উঠছিল সেটা না দেখে পেরিয়ে চলে যাচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে উনি বোকা বলেছিলেন। তো এরকমই ওয়ার্ডসওয়ার্থের মতে আমাদের লাইফের হিউম্যান এক্সপিরিয়েন্স বিভিন্ন রকমের হয়, মানে 4টে এজে 4 রকমের হিউম্যান এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে। মানে মনে করো আমাদের যে ছোটোবেলাটা থাকে একটা, হ্যাঁ, তো সেটাকে আমরা একটা জিনিসকে একরকম দেখি, হ্যাঁ, একটু আমরা যখন টিনেজ হয়ে যাই তখন আমাদের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়। আমরা আবার যখন মনে করো তোমার একটু মধ্যবয়স্ক হয়ে যাই তখন আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়। আবার যখন আমরা প্রাপ্তবয়স্ক মানে একদম বৃদ্ধ বয়সে চলে যাই, ওল্ড এজে চলে যাই, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো আরেক রকমের হয়ে যায়। তো এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারবে, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে সামনে দুর্গাপুজো আছে, সেই দুর্গাপুজোর এক্সাম্পল দিলেই তোমরা একটা জিনিস ভালো করে বুঝবে কি না। দেখো একটা ছোট ছেলে, তার কাছে দুর্গাপুজো মানে কি, দুর্গা কিন্তু দেখো 10টা হাত, হ্যাঁ, 4টে ছেলেপুলে নিয়ে, অসুর, এসব একটা স্ট্রাকচার নিয়ে দুর্গা আমাদের প্যান্ডেলে আসেন। আর একটা ছোট ছেলে, ধরো সেই ছেলেটা একদম বাচ্চা, সেই ছেলেটা কি করছে, দুর্গাপুজো মানে তার কাছে বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাব, হ্যাঁ, মানে ওই লাড্ডু খাবো, এই খাবো, তারপর তোমার বোম ফাটাবো, এই হচ্ছে একটা বাচ্চার কাছে দুর্গাপুজো। তার মানে দুর্গাপুজো মানে ওর দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বোম ফাটাবো, বাবার সাথে যাব, হ্যাঁ, এই ঠাকুর দেখবো, এইসব চিন্তা ভাবনাগুলোই কিন্তু বেসিক্যালি কাজ করে তোমার দুর্গাপুজো বলতে, ঠিক আছে। এবার সেই ছেলেটাই যখন একটু বড় হয়ে গেল, যখন টিনেজ হয়ে গেল, তখন কিন্তু দুর্গা একই আছে, দুর্গার কোনো পরিবর্তন নেই, দুর্গার 10টা হাত 10টাই আছে, একটা কমেও যায়নি বেড়েও যায়নি।
কিন্তু দুর্গাপুজো বলতে তখন সেই ছেলেটার কাছে, খেয়াল করে দেখো, আর কিন্তু বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাব, হ্যাঁ, বোম ফাটাবো, এই বিষয়গুলো কিন্তু আর থাকে না। তখন সেই ছেলেটা কি করে, তার কাছে দুর্গাপুজো বলতে এখন ফ্যাশন সেন্স, সেলুন যাব, চুলের কালার করাবো, দুর্গাপুজো মানে নতুন নতুন ড্রেস, সেখানে অ্যাট্রাকটিভ একটা অ্যাপিয়ারেন্স, এইসব। ওই ছেলেটাই আবার যখন মাঝ বয়সে চলে যাবে, তখন দেখবে দুর্গাপুজো মানে, দুর্গা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, দুর্গা কোনো পরিবর্তন হয়নি, তো সেই ছেলেটার পরিবর্তন হয়ে যাচ্ছে। কেমনভাবে না, মনে করো একটা, তখন তার কাছে দুর্গাপুজো মানে সংসার সামলাবো, বউ ছেলে পুলে যে আছে তাদেরকে সামলাবো, হ্যাঁ, তাদের জামা প্যান্ট কিনবো, এই দুর্গাপুজো মানে তার কাছে একটা রেসপন্সিবিলিটি। আবার দেখো, যখন লাস্ট বয়সে, শেষ বয়সে চলে যায়, তখন সেই সময়টাকে মানে যখন শেষ বয়সে পৌঁছে যায়, তখন আর দেখবে দুর্গাপুজো মানে এই সেজেগুজে ঘুরবো না, কিছুই না। তখন দেখবে সেই ঠাকুরের কাছে জোড়হাত করে বসে থাকে, হ্যাঁ, যেন মৃত্যুটা খুব আরামে হয় আর কি। মানে দেখবে ভগবানের প্রতি একটা তাদের চিন্তাভাবনা অন্যরকম হয়ে যায়, যারা বয়স্ক মানুষ তাদের কাছে, ঠিক আছে। তো সেই রকমই বিষয়টাকে দাঁড়াচ্ছে যে দুর্গাপুজো মানে এই বিষয়। তো দেখো, একটা দুর্গা কিন্তু পরিবর্তন হলো না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এরকমই বলেছিলেন যে আমাদের কাছে নেচার কারো কাছে আলাদা আলাদা নয়, যার কাছে যে রূপে নেচার ধরা দেয়, নেচার সেরকমই। আমাদের আলাদা করে নেচারকে নিয়ে মানে আলাদা করে কোনো ভাবার কিছু নেই। হ্যাঁ, আমার কাছে নেচার একরকম, তো অন্যজনের কাছে নেচার অন্যরকম হতেই পারে, সেরকমই হচ্ছে বিষয়টা। এই জন্যই তো উনি নেচার প্রিস্ট, উনি প্রকৃতির যে ডেসক্রিপশনগুলো ওনার পোয়েট্রিতে দিতেন, সেগুলো সত্যিই অসাধারণ, অন্যদের সঙ্গে সেগুলো মানে যায় না বলতে গেলে, ঠিক আছে। আজকের তাহলে এই যে পোয়েট্রিটা আমরা পড়বো, ইন্ট্রোডাকশনটা তোমরা দেখো একটু পিডিএফটায়। The Solitary Reaper is a poem by English poet William Wordsworth. The poem was inspired by the poet's trip to Scotland 1803 with his sister Dorothy Wordsworth. তাহলে সলিটারি রিপার, এই যে পোয়েট্রিটা উনি লিখছেন, এই পোয়েট্রিটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন যখন উনি স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন 1803 সালে। ওনার বোন সিস্টার ডরথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যখন বেড়াতে গিয়েছিলেন, তখন এই পোয়েট্রিটা লিখেছিলেন। এবার সলিটারি রিপার কথাটা মানে কি? সলিটারি মানে অ্যালোন, ঠিক আছে। রিপার মানে হচ্ছে সেই গ্রাস কাটার বা যে কোনো টাইপের কাটার, রিপ করা মানে ফসল কাটে যারা, তাদেরকে রিপার বলা হয়। দ্য সলিটারি রিপার মানে অ্যালোন গ্রাস কাটার, বা কোনো একাকী কোনো এক শস্য কাটছে একজন, একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সলিটারি রিপার। তো উনি, ওনার সাবজেক্ট আমি কি বললাম, ওনার সাবজেক্ট ম্যাটার হচ্ছে সাধারণ জিনিসকে অসাধারণ করে আমাদের সামনে প্রেজেন্ট করা, আর এটাই উনি করে থাকেন। এই জন্য আজকের পোয়েট্রিতে সলিটারি রিপারে আমরা সেটাই দেখতে পাবো। দেখো, ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1807। এই পোয়েট্রিটা, এই যে সলিটারি রিপার পোয়েট্রিটা 1807 সালে পাবলিশড হয়েছিল, ঠিক আছে। তো এই পোয়েট্রিতে speaker tries and fails to describe the song he heard of a young woman singing as he cuts grain in Scottish field. তাহলে আমাদের সেটিংটা বোঝা গেল। উনি যখন বেড়াতে গিয়েছিলেন, একটা স্কটিশ একটা গার্ল, একটা স্কটিশ মেয়ে, সেই মেয়েটা কি করছে, গান গাইছে, ফসল কাটতে কাটতে গান গাইছে। তো এমনই একটা ভাষায় গান গাইছে যে ভাষাটা বোঝার সাধ্য কার নাই, ওয়ার্ডসওয়ার্থের নেই, কিন্তু তার ভালো লাগছে। হ্যাঁ, মানে আমরাও দেখতে পাই রাস্তার ধারে কাজ করতে করতে কোনো শ্রমিক, কোনো মানুষ কি করে, হঠাৎ করে তারা নিজেদের মতো করে গান করে, ঠিক আছে। তো সেই গানটা বোঝার সাধ্য হয়তো আমাদের নেই, কিন্তু হয়তো শুনে ভালো লাগছে, কিন্তু আমরা সেটা নিয়ে পোয়েট্রি লিখি না, তাহলে তো আমরা ওয়ার্ডসওয়ার্থ হয়ে যেতাম। সেই হচ্ছে বিষয়, যে ওয়ার্ডসওয়ার্থ একটু আলাদাই রকমের। ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে কি বলবো, ওয়ার্ডসওয়ার্থ অন্যদের থেকে সত্যিই আলাদা। উনি একটা ছোট ছোট জিনিসকে নিয়ে কবিতা লিখতে পারেন। উনি একটা লন্ডন শহরে একটা সূর্য উঠছে, সেটা নিয়েও কবিতা লিখতে পারে। রাস্তার ধারে ফুটে থাকা ছোট ছোট ড্যাফোডিলস ফুল নিয়েও কবিতা লিখতে পারে। হ্যাঁ, আবার এই সলিটারি রিপার, কেউ একজন ঘাস কাটছে বা ফসল কাটছে গান গাইতে গাইতে, সেটা নিয়েও উনি কবিতা লিখতে পারেন। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ বাকিদের থেকে সত্যিই আলাদা। ওনার সাবজেক্ট ম্যাটারটাই ছিল এরকম, যে উনি সাধারণ জিনিসকে অসাধারণ করে প্রেজেন্ট করতে পারতেন, ঠিক আছে।
নর ক্যান হি ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ টু ডেসক্রাইব ইটস বিউটি। মানে এই যে মানে গানটা মেয়েটা গাইছে, এই গানটা গাওয়ার যে বিউটি, কতটা সুন্দর এই গানটা, এটা বর্ণনা করার ক্ষমতা, ডেসক্রাইব করার ক্ষমতা ওয়ার্ডসওয়ার্থের নেই। হি ফাইন্ডস দ্যাট দ্য ট্র্যাডিশনাল পোয়েট্রিক মেটাফোর ফর এ বিউটিফুল সং ফেল টু হিম। তো তিনি ট্র্যাডিশনাল মেটাফোর ইউজ করছেন। দ্য পোয়েম দাস কল সিম্পলিসিটি ফর এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। এই জন্য এই যে কবিতার প্রভাবটা একটা অন্য ধরনের কবিতা, মানে অন্যদের মতো নয় এই কবিতাটা, ঠিক আছে। তো তোমরা এই পোয়েট্রিটায় যাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পোয়েট্রিটা সত্যি কত অসাধারণ। বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস। হোয়াট ডাজ ইট মিন? বিহোল্ড হার, এই যে টার্মটা বিহোল্ড হার মানে ওর দিকে দেখো, বিহোল্ড হার মানে লুক অ্যাট হার, সিঙ্গল ইন দ্য ফিল্ড, বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, তার মানে অ্যালোন ইন দ্য ফিল্ড। সিঙ্গল মিনস অ্যালোন, মানে ওর দিকে দেখো, ওই মেয়েটার দিকে, হার মানে বুঝে যাচ্ছে যে একটা মহিলার কথা বলছে, মেয়ের কথা বলছে, বুঝে আরে ওই মেয়েটার দিকে দেখো, একাকী ওই মাঠের মধ্যে, ইয়ন হাইল্যান্ড, এই সলিটারি হাইল্যান্ড ল্যাস, মানে ইয়ন মানে হচ্ছে দ্যাট, সলিটারি হাইল্যান্ড ল্যাস মানে স্কটিশ গার্ল, তোমার সলিটারি মানে বাই হারসেলফ ওভার দেয়ার, মানে একটা মেয়ে তুমি দেখো ওখানে, মেয়েটা কেমন একাকী ওখানে রয়েছে, দেখো মেয়েটার দিকে তাকাও, বলছে দেখো ওই লুক অ্যাট হার অ্যালোন ইন দ্য ফিল্ড, দেখো ওই মেয়েটার দিকে, ও একা বসে আছে ওখানে, ওই যে স্কটিশ গার্লটা একাই রয়েছে ওখানে, কি করছে? পরের লাইনেই বলছে দেখো, রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, মানে ওই যে সলিটারি যে গার্লটা, ও কি করছে? রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ। রিপ মানে ফসল কাটা, মানে সি ইজ কাটিং দ্য গ্রেনস, ও ফসল কাটছে, অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ মানে নিজেই গান করছে, মানে ও ফসল কাটতে কাটতে নিজের মনেই গান গাইছে, ঠিক আছে। তারপরের লাইনে, স্টপ দেয়ার অর জেন্টলি পাস। ওয়ার্ডসওয়ার্থ এখানে রিকোয়েস্ট করছেন, ওয়ার্ডসওয়ার্থ এখানে মানুষকে রিকোয়েস্ট করছেন যে প্লিজ এখানে ডিস্টার্ব করো না, ওকে একটু ডিস্টার্ব কম করো, ও অনেক যেমন গান গাইছে, গাইতে দাও তোমাদের। অ্যাকচুয়ালি ওরা তো বেড়াতে গেছে, আর বেড়াতে যাওয়া মানে কি, একদল মানুষজন আছে, একদল মানুষজন যদি যায়, একদল মানুষজনের সাথে সবাই হই হই করতে করতে বেড়াতে যায়, গল্প করতে করতে বেড়াতে যায়, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ চাইছেন না যে এখানে কেউ হই হই করুক, গল্প করুক, তাহলে কি হবে, হয়তো ওই মেয়েটার অ্যাটেনশনটা নষ্ট হবে। ওই জন্য বলছে স্টপ হেয়ার অর জেন্টলি পাস, মানে স্টপ অ্যান্ড লিসেন টু হার সিঙ্গিং, অর প্লিজ ওয়াক অন কোয়াইটলি, প্লিজ এখান থেকে তুমি ধীরে সুস্থে এখান থেকে চলে যাও, তো তোমার এখানে ডিস্টার্ব করার কোনো দরকার নেই ওকে, বোঝা গেল? এরকমভাবে বলছে যে ওকে ডিস্টার্ব করে তো কোনো লাভ নেই, তুমি প্লিজ পাশ দিয়ে চলে যাও যদি শুনতে ভালো না লাগে, আর না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শোনো। এটাই ওয়ার্ডসওয়ার্থ, যে ওনার যেটা ভালো লাগবে সবার তো নাও লাগতে পারে। এখানটা আমরা বলতে পারি আমাদের লিটারেচারের ভাষায় এই পোয়েট্রিটা কিছুটা, এই জায়গাটা দেখলে মনে হবে যে এটা একটা ড্রামাটিক মনোলগের মতো। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা বিষয় যেখানে মনে করো একজন পোয়েট এইভাবে এই প্যাটার্নে পোয়েট্রি লেখে যেন সামনে কেউ একজন আছে, সাইলেন্ট লিসেনার, সে কথাগুলো শুনছে আর একজন বলছে। মানে এই যে আমি পড়ে যাচ্ছি, যখন ক্লাসের মধ্যে ধরো আমি পড়াচ্ছি, তো তখন বাইরে থেকে যদি কেউ যায়, তখন সে ভাববে কি, বাবা ভেতরে একজন একাই বকে যাচ্ছে। পরে হয়তো সে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, সে শুনতে পাবে যে আমি যখন বলবো যে কি বুঝতে পারছো তো, সব ঠিক আছে তো, এই যে তখন কেউ একজন বুঝতে পারবে আমাকে না দেখলেও যে ভিতরে আরও কেউ আছে, সাইলেন্ট লিসেনার, যারা এই ডেসক্রিপশনটা শুনছে, যে এই কথাগুলো বলছে এগুলো শুনছে, হয়তো সাইলেন্ট লিসেনার ওখানে কেউ রয়ে গেছে। তো এই জন্যই বলছে যে এইটাকে ড্রামাটিক মনোলগ, মনো মানে সিঙ্গেল, লোগ মানে স্পিচ, মনোলগ। তো সেই ড্রামাটিক মনোলগের মতোই উনি যেন কাউকে অর্ডার দিলেন, এখানে বলছে স্টপ হেয়ার অর জেন্টলি পাস, যদি থামার হয় এখানে থামো, আর না হলে প্লিজ এখান থেকে চলে যাও। অ্যালোন সি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন,
অ্যান্ড সিংস এ মেলানকোলি স্ট্রেন। তাহলে তোমাকে বুঝতে হবে এখানটা বলছে কি, অ্যালোন সি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন অ্যান্ড সিংস এ মেলানকোলি স্ট্রেন। এটার মানে কি তাহলে? মানে ওই যে মহিলা, সি কাটস অ্যান্ড গ্যাদার্স দ্য গ্রেন, উনি জড়ো করছেন, উনি কাটছেন, উনি ওনার ফসলগুলো কাটছেন, কেটে জড়ো করছেন, একাকী, আর কেউ নেই। আর কি করছে? সিংস এ মেলানকোলি স্ট্রেন। এই মেলানকোলি স্ট্রেন কথাটার মানে কি দাঁড়াচ্ছে তাহলে বলো? এই মেলানকোলি শব্দটার মানে জানো? স্যাড সং। ঠিক আছে, স্যাড, মেলানকোলি মানে স্যাড, মেলানকোলি স্ট্রেন মানে স্যাড সং। মেয়েটা হয়তো কোনো মানে ফসল কাটতে কাটতে কোনো দুঃখের গান গাইছে, সেটাই বলতে চাইছে। হয়তো মেয়েটা কোনো দুঃখের গান গাইছে, হতে পারে। তিনি বলছেন, ও লিসেন ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড। এই ভেল মানে কি? এই ভেল কথাটার মানে হচ্ছে ভ্যালি, ঠিক আছে, উপত্যকা, ভ্যালি। প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে গভীর, ঠিক আছে, গভীর। ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড, বলছে জাস্ট শোনো একবার, লিসেন। সেই ড্রামাটিক মনোলগের মতো করি, যেন কাউকে বলছে আরে শোনো শোনো। কি গভীর মেয়েটা গান গাইছে, যার গান পুরো এই ডিপ ভ্যালি জুড়ে, এই পুরো ভ্যালিটা জুড়ে, উপত্যকাটা জুড়ে ওভারফ্লো করে যাচ্ছে, মানে একদম পুরো বয়ে বেড়াচ্ছে গোটা উপত্যকায়, ঠিক আছে। এই সাউন্ড যেন ভেসে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। তাহলে প্রথম স্ট্যান্ডাটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা যাব এবার। দেখো সেকেন্ড স্ট্যান্ডার বলছে, নো নাইটিঙ্গেল ডিড এভার চন্ট more welcome notes to weary bands of traveler in some saddy haunt among the Arabian sands. What is nightingale? Nightingale একটা পাখি। তোমরা জানো যে লতা মঙ্গেশকরকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে, মানে সুরেলা কণ্ঠের জন্য। পৃথিবীর সব থেকে সুইটেস্ট ভয়েসড যে বার্ডগুলো আছে তার মধ্যে সব থেকে সেরা মনে করা হয় নাইটিঙ্গেলকে। তো এবার এই যে বললাম, ওয়ার্ডসওয়ার্থ একটা সাধারণ জিনিসকে এমন তুলনা করবে যেটা যেন অসাধারণ, মানে অন্যদের থেকে অনেক বিশাল কিছু উনি যেন শুনছেন, অথচ একদম সাধারণ ঘটনা, সেই ঘটনাকে উনি এখানে বর্ণনা করবেন। বলছে নো নাইটিঙ্গেল ডিড এভার চন্ট, মানে পৃথিবীর কোনো নাইটিঙ্গেল পাখি নেই ডিড এভার চন্ট, মানে এই যে চন্ট মানে গান গাওয়া, পাখির যে গান গাওয়া সেটাকে বলছে। বলছে হয়তো কোনো নাইটিঙ্গেলও এত সুন্দর করে গান গায়নি, ঠিক আছে, কখনো এত সুন্দর করে গান গায়নি। কাদেরকে? মোর ওয়েলকাম নোটস টু ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার। ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স, এই যে জায়গাটা, এই জায়গাটা মানে কি? ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার মানে হচ্ছে টায়ার্ড গ্রুপ অফ ট্রাভেলার্স। মানে তোমরা যদি কখনো কিডস পড়ো, ওড টু এ নাইটিঙ্গেল পড়ো, তাহলে দেখতে পাবে ওখানেও এই রেফারেন্সটা রয়েছে যে তোমার নাইটিঙ্গেল পাখি আরবের মরুভূমিতে গান গায়, অ্যারাবিয়ান সিতে, আরবের মরুভূমিতে, স্যান্ডসে, সরি, অ্যারাবিয়ান স্যান্ডসে গান করে। কাদেরকে গান শোনায়? যে সমস্ত ধরো ট্রাভেলাররা রয়েছে, যারা মরুযাত্রী রয়েছে, যারা ওই মরুভূমিতে যায়, তারা যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে কোথাও একটা রেস্টিং প্লেস হিসেবে নেয়, তখন তারা শুনতে পায় যে নাইটিঙ্গেল গান গাইছে। মেটাফোরটা ভাবো একবার, মানে এখানে সলিটারি রিপারকে, ওই যে গান গাইছে ওই সলিটারি রিপারকে কম্পেয়ার করছেন, এখানে ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার করছে ওই নাইটিঙ্গেলের সাথে, নাইটিঙ্গেলের গানের সাথে। হ্যাঁ, এটাকে মেটাফোর বলা হয়, যেহেতু কম্প্যারিজন হচ্ছে একটা হিডেন। তো এটাই বলছে যে কোনো নাইটিঙ্গেলও হয়তো কোনো এ গ্রুপ অফ টায়ার্ড ট্রাভেলার্সকে দেখে এত সুন্দর গান গায়নি। কোথায়? ইন সাম স্যাডি হন্ট অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস। দ্যাট মিনস কোনো অ্যারাবিয়ান স্যান্ডস, এই যে অ্যারাবিয়ান স্যান্ডস মানে আরবের তোমার কোনো মরুভূমিতে হয়তো এত সুন্দর করে কোনো নাইটিঙ্গেলও গান শোনায়নি যতটা সুন্দর করে এখানে এই মহিলা, এই সলিটারি রিপার গান গাইছে, ঠিক আছে। তারপর বলছে দেখো, এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড
in springtime from the cuckoo bird breaking the silence of the seas among the furthest Hebrides. ঠিক আছে, তো এবার বোঝো এখানটা, বলছে এই যে ভয়েসটা, ঠিক আছে, মানে এত সুন্দর, এই যে সো থ্রিলিং, থ্রিলিং মানে অ্যাফেক্টিং, মানে এত মানে সেই গায়ে কাটা দেওয়ার মতো, সেইগুলোকে থ্রিল বলা হয় না, থ্রিলিং। বলছে এই যে গানটা গাইছে পাখিটা, এই মানে মানে সরি এই মেয়েটা, এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, মানে এত সুন্দর গান সত্যিই শোনা যায়নি, সত্যি এত সুন্দর গান কখনো শোনা যায়নি। ইন স্প্রিং টাইম, স্প্রিং টাইম মানে বসন্তকাল, বসন্তকালে কি আমরা সবাই বাঙালিরা যারা আছি তারা জানি যে বসন্তে কোকিল ডাকে, এই কাক্কু বার্ড মানে কোকিল, ঠিক আছে, বলছে বসন্তে কোকিলও ডাকে না এত সুন্দরভাবে। ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ, এই যে ব্রেকিং দ্য সাইলেন্স মানে কি বলতো, নীরবতা ভঙ্গ করে যে জিনিসটা সেটাকে ব্রেকিং সাইলেন্স বলা হয়, ঠিক আছে, যে জিনিসটা নীরবতা ভঙ্গ করে, মানে মনে করো সাইলেন্ট একটা জায়গা আছে না, মনে করো একটা সাইলেন্ট, প্রচণ্ড সাইলেন্ট এরিয়া, সেই সাইলেন্ট এরিয়াতে কেউ একজন একটা কথা বলে উঠলো, সবাই সাইলেন্টের মধ্যে, তাহলে সেই সাইলেন্সটা তো ব্রেক হলো, সেটাই বলছে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে যে এই যে হেব্রিজ, হেব্রিজ কি বলতো, হেব্রিজ জিনিসটা কি, হেব্রিজ হচ্ছে স্কটিশ আইল্যান্ড, কিছু মানে স্কটল্যান্ডের কিছু সমুদ্রের মাঝে কিছু আইল্যান্ড আছে, হ্যাঁ, সেই স্কটিশ আইল্যান্ডগুলোকে হেব্রিজ বলা হয়, ফার্দেস্ট মানে দূরের, মানে বসন্তকালে যখন সারা রাত মানুষ ঘুমোয়, চারদিক নিস্তব্ধ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, তখন কি হয়, কোকিল এমনভাবে গান গায়, কি হয়, এই সাইলেন্সটা ব্রেক হয় এই হেব্রিজগুলোর মধ্যে, হ্যাঁ, এই তোমার এই আইল্যান্ডগুলোর মধ্যে, স্কটিশ আইল্যান্ডগুলোর মধ্যে, ওসিয়ানের মধ্যে এইগুলো আছে, ঠিক আছে, মানে এমনই কোকিল গান গায়, তো সে তার থেকেও এই মেয়ের ভয়েসটা থ্রিলিং বেশি। সেকেন্ড স্ট্যান্ডাও আমাদের শেষ হয়ে গেল। থার্ড স্ট্যান্ডায় এখানে দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কোয়েশ্চেন করছে, দেখো বলছে উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিংস, কেমন একটা কোয়েশ্চেন দেখো, মানে এই কোয়েশ্চেনটা মানে অদ্ভুত ব্যাপার, ও কিন্তু এতক্ষণ গানটা যে শুনছে, এই গানটা কিন্তু ও জানে না যে এই গানটা মানে কি বা কি কি দাঁড়াচ্ছে, মানে উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিংস, মানে উইল নট এনি ওয়ান টেল মি প্লিজ হোয়াট দ্য হার সং ইজ অ্যাবাউট, কি নিয়ে গান গাইছে মেয়েটা, একটু প্লিজ কেউ বলে দাও না কি সম্পর্কে গান গাইছে। আমরা ধরো অন্য কোনো ভাষার একটা গান শুনি, আমাদের টোনটা ভালো লেগে যায়, বছর দুয়েক আগে তোমরা মনে করো যে তোমরা একটা গান শুনেছিলে যার ভাষা বুঝছিলে না, কিন্তু আমি দেখেছি মোবাইলে রিংটোন হয়ে যাচ্ছিল, সবার খুব পছন্দ হচ্ছিল, মানিকে মাগে হিতে বলে একটা গান বেরিয়েছিল, শ্রীলঙ্কার গান ছিল, যার ভাষাই আমরা জানি না, কিন্তু টোনটা আমাদের এত পছন্দ হয়েছিল যে আমাদের শুনতে ভালো লাগছিল, সেরকম সবাই শুনছে, সবাই কলার টিউন বানিয়ে নিচ্ছে বাঙালি, হ্যাঁ সেরকমই, তো সেরকমই ওয়ার্ডসওয়ার্থেরও এই মেয়েটার গানটা হয়তো ভালো লেগে গেছে, দিয়ে সেটাই উনি কল্পনা করছেন যে কী নিয়ে মেয়েটা গান গাইছে, বলছে ওন্ট এনিওয়ান টেল মি হোয়াট হার সং ইজ অ্যাবাউট, আমাকে বলবে না প্লিজ যে ও কী নিয়ে গানটা গাইছে, কি সম্পর্কে গান গাইছে ও, আমাকে একটু কেউ বলো কি নিয়ে গান গাইছে। দিয়ে তারপর দেখো পুরো কল্পনা করছে যে ও কি নিয়ে গান গাইতে পারে, বুঝছে, পারহ্যাপস হয়তো the plaintive numbers flow for old unhappy far off things and battles long ago, ঠিক আছে, তো মেয়েটা হয়তো মেবি সি সিংস সো স্যাডলি, হয়তো মেয়েটা গান গাইছে ফর ওল্ড, ওল্ড মানে হচ্ছে অনেক পুরাতন আগের, ঠিক আছে, আনহ্যাপি ফার অফ থিংস, আনহ্যাপি ফার অফ থিংস কথাটার মানে হচ্ছে ওল্ড ট্র্যাজেডিজ, হয়তো ওর জীবনে কোনো দুঃখ বয়ে গেছে বা অনেক পুরনো কোনো দুঃখ, মানে আগেকার কোনো প্রাচীনকালে ঘটে গেছে, সেই কোনো একটা দুঃখের গান গাইছে, কারণ মেয়েটার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে ও কোনো একটা স্যাড সং গাইছে, ও কোনো আনন্দের গান গাইছে না, তো এই স্যাড সং গাইছে যেহেতু, তাই উনি বলছেন যে হয়তো মেয়েটা যে গানটা গাইছে সেটা হয়তো কোনো ট্র্যাজেডি
কোনো ট্র্যাজেডি হয়তো, আর না হলে হয়তো ব্যাটেলস লং এগো, হয়তো কোনো যুদ্ধ যেটা অনেক আগে ঘটে গেছে সেই যুদ্ধ নিয়ে হয়তো মেয়েটা গান গাইছে। ব্যাটেলস লং এগো মানে অ্যানসিয়েন্ট ব্যাটেলস, আগেকার দিনে কী হতো, প্রচণ্ড যুদ্ধ টুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ হওয়ার ফলে কি না অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু মানে মানুষের ক্ষতি হয়ে গেছে, সেই সমস্ত জিনিস নিয়ে হয়তো মেয়েটা গান গাইছে। হতেই পারে যে অনেক আগের ঘটে যাওয়া কোনো যুদ্ধ নিয়ে হয়তো মেয়েটা গান গাইছে। আবার বলছে দেখো, অর ইট ইজ সাম মোর হাম্বল লে familiar matter of today, some natural sorrow, loss or pain that has been maybe again। প্রতিদিন আমাদের লাইফের যে ঘটনাগুলো ঘটে সেই লাইফের ঘটনা নিয়েই হয়তো ফ্যামিলিয়ার ম্যাটার টুডে, আজকের যে কোনো ফ্যামিলিয়ার ম্যাটার কোনো একটা ঘটে গেল, আজকে আমাদের ধরো কোনো একটা দুঃখ ঘটছে, দুঃখ পাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে, হয়তো সেটা নিয়েই হয়তো গান গাইছে। সাম ন্যাচারাল সরো, লস অর পেন দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মেবি এগেন, হয়তো কোনো লস যেটা আমাদের জীবনে আবারও ঘটবে, ঠিক আছে, মানে এভরিডে এন্ডিওর্স, যেগুলো এভরিডে যে এভরিওয়ান যেগুলো সহ্য করে, হ্যাঁ, মানে প্রতিটা মানুষ যে সহ্য করে। ধরো তোমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটলো, তুমি ভাবলে লাইফে এটাই শেষ, আমার সঙ্গে আর কোনোদিন খারাপ ঘটবে না, তা তো নয়। তোমার সঙ্গে তোমার জীবনে দুঃখগুলো ঘটতেই থাকবে। যতদিন না আমরা ডেথের কাছে পৌঁছে যাচ্ছি, মৃত্যুর কাছে পৌঁছাচ্ছি, ততদিন আমাদের কোনো রকম তোমার কি বলবো, যে আমাদের এই এভরিডে যে ডেলি লাইফ পেনগুলো সেগুলো কখনো কিন্তু যাবে না। এই জন্য তিনি বলছেন মানে হয়তো মেয়েটা সেরকমই কোনো ডেলি লাইফ কোনো পেন নিয়ে হয়তো সে গান গাইছে, ঠিক আছে। তারপরে স্ট্যান্ডাতে দেখো কি বলছে, লাস্ট স্ট্যান্ডা এটা আমাদের পোয়েট্রির, সে পোয়েট্রির লাস্ট স্ট্যান্ডাতে বলছে, whatever the theme of the maiden sang, as if her song could have no ending। ঠিক আছে, তো এখানে বোঝো the maiden, what does it mean, the word maiden জানা আছে? মেডেন কথাটার মানে ইয়াং আনম্যারিড গার্লদেরকে মেডেন বলা হয়। তো বলছে কি না, হোয়াট এভার দ্য থিম, মানে ওই গানটার থিম বিষয়বস্তু যাই হয়ে যাক না কেন, ওই গানটার বিষয়বস্তু যাই হয়ে যাক না কেন, শি ওয়াজ সিঙ্গিং অ্যাবাউট, যেটা নিয়ে মেয়েটা গান গাইছে তার থিমটা যাই হয়ে যাক না কেন, দ্য ইয়াং ওম্যান স্যাং অ্যাজ দো হার, মানে এখানে বলছে দেখো, অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, মানে ওর গানের বিষয়বস্তু যাই হয়ে যাক না কেন, যেটা নিয়ে ও গান করুক না কেন, ঠিক আছে, সেটা কিছু এসে যায় না। অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, মানে ওর যে মেয়েটা যে গান গাইছে সেই গানটা যেন নেভার এন্ডিং, কোনো এন্ডিং নাই এই গানের কোনো শেষ নেই। এত সুন্দর একটা গান, দ্য ইয়াং ওম্যান স্যাং অ্যাজ দো হার সং উড হ্যাভ নেভার এন্ড, মানে এমনই গান গাইছে যে গানের কোনো শেষ নেই। এত সুন্দর লাগছে ওয়ার্ডসওয়ার্থের, এত ভালো লাগছে, তাই বলছে এই গানের যেন কোনো শেষ নেই, ঠিক আছে। তারপর বলছে দেখো, আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক অ্যান্ড ওভার, এই যে ও অ্যাপোস্ট্রফি ইয়ার আছে, এটার মানে হচ্ছে ওভার, ঠিক আছে, ওভার দ্য সিকেল বেন্ডিং। সিকেল মানে কি তোমরা জানো? সিকেল মানে হচ্ছে কাস্তে, যেগুলোর উপর তোমার যেগুলো দিয়ে ওই ঘাস কাটে, তারপর তোমার ফসল কাটে, যে কাস্তে, সেইগুলোকে বলা হয়। তো সেটা বলছে আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, মানে আমি শুনছি যে মেয়েটা গান গাইছে অ্যাট হার ওয়ার্ক, কাজ করতে করতে। মেয়েটা কাজ করতে করতেই গান গাইছে, মেয়েটা কিন্তু থেমে নেই, মানে বসে বসে গান গাইছে তা নয়, মেয়েটা কাজও করছে, মেয়েটা গানও গাইছে। অ্যান্ড ওভার দ্য সিকেল বেন্ডিং, মানে কি করছে, ওই ঝুঁকে, মানে সিকেল বেন্ডিং মিনস কি না, যখন একটা কাস্তে নিই, সে কাস্তের ওপর কি আমরা ঝুঁকে কাজ করি, তো ওপর দিকে নিশ্চয়ই ফসলগুলো থাকে না যে উপর দিকে তাকিয়ে কাটবো, ফসল সবসময় নিচের দিকে, তাই এভাবে ঝুঁকে যে আমরা কাজগুলো করি। তো সেটাই বলছে যে আই স হার সিঙ্গিং হোয়াইল সি ওয়ার্কড, যখন সে কাজ করছে, তখন সে মানে
গান গাইছে, বেন্ডিং ওভার টু কাট দ্য, যে যে জিনিসটা সে কাটছে সেই সিকেল দিয়ে, সেই কাস্তে দিয়ে সে জিনিসটা কাটছে, সেটাকেই বলছে, সেই গানটা গাইছে। আবার বলছে দেখো, আই লিসেন, আমি শুনছিলাম ওর গানটা, মোশনলেস অ্যান্ড স্টিল। এখানে মানে কি বলতো, মানে গানটা শুনলাম মোশনলেস অ্যান্ড স্টিল। হ্যাঁ, মানে আমি যখন মেয়েটার গানটা শুনলাম, হ্যাঁ, আমি কেমন যেন একটা মোশনলেস হয়ে গেলাম, মানে স্থির, মানে নড়তে চড়তে পারছি না যেন। আই লিসেন টু হার উইদাউট মুভিং। হ্যাঁ, তার মানে আমি যে গানটা শুনলাম, গানটা শুনে যেন আমার নড়ার ক্ষমতা নেই, আমি যেন নড়তে পারছি না, এমনই আমার অবস্থা। মানে ওখানে ওখানে আমি মোশনলেস, সেই ওভারওয়েলমড হয়ে গেছি, এক কথায় এত অভিভূত হয়ে গেছি, এত অভিভূত হয়ে গেছি যে আমার ওই গানটা শুনে এতটাই অভিভূত যে আমি ওখান থেকে নড়তে চাইছি না। ঠিক আছে, আবার বলছি দেখো, অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। ঠিক আছে, তারপর তিনি কি বলছেন, একটা বেড়াতে গেছেন, তিনি বেড়াতে গিয়ে তার উনি নিশ্চয়ই ওখানে থেকে যাবেন না একই জায়গায়, একটা গান শুনে নিশ্চয়ই সারাক্ষণ বসে থাকবেন না। সেই জন্যই বলছে যে যখন আমি অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, মানে অ্যান্ড অ্যাজ আই ওয়াকড অন আপ দ্য হিল। হ্যাঁ, মাউন্টেড আপ কথাটা মানেই হচ্ছে তোমার পাহাড়ে চড়ে যাই যখন, মানে আবার যখন উঠে যাচ্ছিলাম। ঠিক আছে, বলছে আবার যখন আমি নতুন করে ওই পাহাড়ে ওঠা শুরু করলাম, আবার ওখান মেয়েটাকে ছেড়ে দিয়ে আমি যখন চলে গেলাম, হ্যাঁ, দ্য হিল, ওই পাহাড়ে উঠতে শুরু করলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর মানে কি বলতো, বয়ে নিয়ে যাওয়া। বলছে ওই যে মিউজিকটা, মেয়েটার ওই গানটা, মেয়েটা যে গান গাইছিল, সেই গানটার মিউজিক আমি বয়ে নিয়ে যাচ্ছিলাম নিজের সঙ্গে। যখনই উপরে উঠছিলাম, আমি মেয়েটার গানটাকে আমার বুকের মধ্যে আমি গেঁথে নিয়ে, আমি বয়ে নিয়ে আমি উপরে উঠছিলাম। মানে ওই আমি হয়তো চলে যাচ্ছি কিছু, তোমরা দেখবে যে কোনো গান যদি আমাদের ভালো লেগে যায়, আমরা দেখবে আনমনে থাকলেও গুনগুন গুনগুন করে গাইতে গাইতে সেটা যাই। হ্যাঁ, ওই সুরটা হয়তো গাইতে গাইতে যায়, হয়তো ভাষাটা না বুঝতে পারছি, তাও গাইতে গাইতে যাই। এটাকেই মিউজিকটাকে বয়ে নিয়ে যেতে বলছে, মিউজিকটাকে বয়ে নিয়ে যাওয়া বলছে। বয়ে উনি নিয়ে যাচ্ছেন, মানে কি মিউজিক তার জিনিস নয় যে হাতে করে নিয়ে যাবেন, মনের মধ্যে উনি গেঁথে নিয়েছেন মিউজিকটাকে, দিয়ে বলছেন যে আমি যখন আবার উপরে উঠছি, তখন সেই মিউজিককে আমার মধ্যে আমি গেঁথে নিয়ে আবার উঠতে লাগলাম। লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। মানে গানটা শোনাই যাচ্ছিল না, এমন একটা সময় ছিল যে গানটা শোনাই যাচ্ছিল না। সেই সময় আমি পুরো মিউজিক, মানে যে আমার মধ্যে এমনই গেঁথে নিয়েছিলাম যে সেই গানটা অনেকক্ষণ পরেও আমি শুনতে পাচ্ছিলাম। তার মানে হচ্ছে যে লং আফটার স্টপড হিয়ারিং ইট, মানে অনেকক্ষণ পরে গানটা যে শোনা থেমে গেছে আমার, আমি তারপরেও মিউজিকটাকে আমার মনের মধ্যে গেঁথে নিয়ে আমি এগোতে লাগলাম। ঠিক আছে, মানে এই মিউজিক আমি ভুলতে পারবো না। তিনি এই জন্যই তিনি নেচার প্রিস্ট, তিনি একটা সাধারণ গান, একটা সাধারণ মেয়ের গানকে তিনি অসাধারণ করে প্রেজেন্ট করে দিচ্ছেন আমাদের সামনে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি।